আমি বলছি এইখান থেকে দাদা জাগো বাংলা স্ট্যান্ড আর আপনার স্ট্যান্ড আলাদা হলে খুব মুশকিল। আমি এখান থেকে বুয়াদা এবং ভার্চুয়াল মিটিং সরিয়ে রাখলাম। আমি পরিষ্কার জিনিসটাকে আরেকটু ম্যাক্রো এবং জেনারেল করছি। সেটা হচ্ছে শুভময়দা, নির্বাচন কমিশনের নিয়মাবলী আজকেই দেখাবো। 5 জন, তার ভেতরে একদম এফআইআর করার নেই 2 জন WBCS অফিসার, ইআরও তাদের ক্ষেত্রে, এবং এই 2 জন হচ্ছে দক্ষিণ 24 পরগনা বারুইপুর পূর্ব 2 জন এবং পূর্ব মেদিনীপুরের ময়না, এবং এই আরও তাদের 2 জন এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর, ইনি ক্যাজুয়াল, যার ফলে তার ক্ষেত্রে সাসপেনশনের কথাটা হয় না। এই 5 জনের মধ্যে 4 জনকে সাসপেন্ড এবং 5 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। আমি বলছি সরকারি কর্মচারীরা কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে? তার কারণ বিভিন্ন রাজনৈতিক দল, শাসক হতে পারে, বিরোধী হতে পারে, তারা যদি বিএলও অথবা বিএলএ তার পুরো স্ট্রাকচারটাকে প্রশ্ন করেন, আজীবন তো কেউ কেন্দ্রীয় বাহিনী পাবেন না। এরা তো ছাপোষা মাস্টারমশাই, তারা কতটা চাপ নিতে পারবেন আমাদের এই পোলারাইজ রাজ্যে, যেখানে বিরোধী দলনেতার কনভয় ভাঙচুর হয়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন, কনভয় গুলি চলে, কথার কথা বলছি। এই রকম একটা পোলারাইজ অর্ধহিংস্র রাজ্যে একজন সরকারি ছাপোষা কর্মচারী, হয়তো কোনো স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, কতটা চাপ নিতে পারে? একদম শুনুন, আমি আবার একই জায়গায় ফেরত যাচ্ছি, যেটা নিয়ে নিশ্চয়ই সমিতদার কোনো আপত্তি নেই, যেটা নিয়ে শতরূপ একটু আগে আমার একটা প্রতিযুক্তি দিল, যেখানে বক্তব্য হচ্ছে মধ্যবিত্ত বারবার কেন বলছি, রাজ্যের প্রচুর নিম্নবিত্ত মানুষ আছে, তাদের উন্নয়ন তো চাই, কিন্তু প্রতিটি জায়গায় এই যে বিএলও কেন বলছেন সেটা আমি বলিনি, বলবেন তো কেন বলবেন না, কিন্তু আমি বলছি যে নিম্নবিত্তদের জন্য খুব ভাবছেন সেই জায়গাটা। সরকারি কর্মচারীরা যে জায়গাটায় গিয়ে কাজ করবেন, সরকারের যে নিয়ম কানুন, আমাদের ভোটার লিস্টে মানুষের নাম আছে, তার মধ্যে আমাদের দেশের একটা বার্থ রেট আছে, একটা ডেথ রেট আছে, কিছু নাম বাদ যেতেই হবে। যদি এই নাম প্রচুর থেকে থাকে, মহারাষ্ট্র বা রাজস্থানে মৃত ভোটার, আগেও বলেছি, মৃত ভোটারদের মধ্যে যতজন ভোট দিতে আসবেন, পশ্চিমবঙ্গে তার চেয়ে বেশি লোক ভোট দিতে আসবেন, এগুলো আমাদের কাছে জানা আছে। নির্বাচনে একটা কেন্দ্রে 6000 নাম এমনিতেই বাদ যায়, এসআইআর লাগে, কিন্তু তাদের তো কাজটা করতে দিতে হবে। এবার এই মানুষগুলো সরকারি কর্মচারী, তারা যদি এই জাঁতা কলের মধ্যে পড়ে যান, তারা যদি মনে করেন যে কেউ এসে আমায় চোখ রাঙাবে, আমি নিজের কাজটা করব কি করে? আর বিএলও আর বিএলএর যে প্রশ্নটা, সত্যি তো বিএলও তো কোনো রাজনৈতিক দলের অংশ নন, বিএলএ হচ্ছে বিএলওর সঙ্গে থাকা রাজনৈতিক দলের অংশ। এই সমস্ত মানুষকে তো কাজ করতে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলবেন বিএলওকে এমনভাবে ম্যানেজ করো যাতে যেন আমাদের দলের ব্যাপার সুবিধাটা হয়। সিপিএম এর ক্ষমতা থাকলে সিপিএমও বলবে, বিজেপির ক্ষমতা থাকলে বিজেপিও বলবে, তাদের বিএলএরা বিএলওর ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে। সুমনদা, আমরা ইলেকশন কমিশনের কাছে বিএলওদের লিস্ট চেয়েছি, সমস্ত রাজনৈতিক দলই পাবে, সেই লিস্টেই তো এখনো পাবলিশ করেনি। সেই পাবলিশ করার পর আমরা তো বিএলওদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে জমা দেবো, কারণ আমরা জানি সব তৃণমূলের লোক আছে, খুঁজে এরা তৃণমূলের নামিয়েছে বহু জায়গায়। আরেকটাও ক্যাচ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশন বিএলএদের, অর্থাৎ রাজনৈতিক দলের যারা প্রতিনিধি, তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং নাম চেয়েছেন, যেটা তারা দিতে অস্বীকার করেছেন একদম প্রকাশ্যে প্রেস কনফারেন্সে। বিএলএর যে মিটিং হবে সেই মিটিং এ ওনাদের লোক থাকবে না। এখন রাজনৈতিক দলগুলো চর্চা করতে পারে। আমার মানে নাগরিক জীবন থেকে দুটো চাহিদা আছে এই পুরো এক্সারসাইজটাতে। একটা হলো অন্তত 10টা মানে হেল্পলাইন ফোন নাম্বার চাই, আমাদের যদি অভিজ্ঞতা কিছু হয় আমরা সেগুলো যাতে সরাসরি জানাতে পারি, এবং একই সাথে কিন্তু একাধিক আমার মনে হয় ইমেল অ্যাড্রেস চাই, যাতে করে সাধারণ মানুষ তার যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, কারণ রাজনৈতিক দলের বাইরেও কিন্তু সাধারণ মানুষ গণতন্ত্রের স্টেক আছে, ফলে তারাও যাতে জানাতে পারে হোয়াট ইজ গোয়িং অন। বিশ্বনাথ স্যারের কথাটাকে আমি এসেনশিয়ালি সমর্থন করছি, কিন্তু আমি এটাও আশা করি আপনি মনে রাখবেন, ইলেকশনের সময় ইলেকশন কমিশন এরকম অনেক মেল আইডি আর ফোন নাম্বার দেয়, যেখানে আমাদের বুথ মানে ভোট দিতে গিয়ে বাধা পেলে আমাদের জানানোর কথা, আমরা জানি, তারপর কি হয় সে আমার থেকে বলে আপনি জানেন। যাক, আমি একটা কথা বলছি, এখানে দেখো কালীগঞ্জের উদাহরণ তুমি দিলে ঠিক কথা, অর্থাৎ এটা কি প্রমাণ করে, এসআইআর ছাড়াও কিন্তু মৃত ভোটারের নাম বাদ দেওয়া যায়, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমরা অত্যন্ত খুশি যে আধিকারিকদের বিরুদ্ধে বেআইনি কাজ করার জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা ইনিশিয়েট করেছে, এবং আগের দিন তোমার এখানে এটাই বলেছিলাম যে একদিন এটা হচ্ছিল না কেন। অর্থাৎ এসআইআর ছাড়া এমনকি ফলস এন্ট্রি যে সরকারি অফিসাররা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, এর জন্য এসআইআর লাগে না, 2 নম্বর কথা। 3 নম্বর কথা দেখো, আমি পরিষ্কার এখানে বলছি, বিহারে যা করতে পেরেছে বিজেপি পশ্চিমবাংলায় করার কথা নয়, কেন বিহারে গভর্নমেন্টটা ওদের, পশ্চিমবাংলায় গভর্নমেন্টটা খাতায় কলমে ওদের নয়। এইবার দেখতে চাই আমরা কি হতে চলেছে। যদি দেখা যায় যে প্রচুর নাম এখান থেকে বাদ গেল, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে অসংখ্য মিটিং মিছিল ধর্ণা করছেন, যেরকম ওই 100 দিনের কাজের ক্ষেত্রে হয়, কোর্টে যান না কিন্তু মিটিং মিছিল করেন, সেরকম এক্ষেত্রে অনেক নাম একদিকে বাদও চলে গেল, অপরদিকে ওনার দিল্লি গিয়ে মিটিং মিছিল, রাজভবনের সামনে মিটিং মিছিল চলছে, তাহলে বুঝতে হবে যে আলটিমেটলি আরএসএস কোন আরএসএস এর কাজ করছেন।
বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম দফার কাজ শেষ হয়েছে। বিহারের ভোট পর্ব মিটলেই এরাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা। বছর পেরোলেই ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। ভোটযুদ্ধ শুরুর আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে রাজনৈতিক যুদ্ধ চরমে উঠেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন আক্রমণের সুর চড়াচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নালিশ জানালো রাজ্য বিজেপির প্রতিনিধি দল। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা নির্বাচন কমিশনারকে এটা জানিয়ে এসেছি, যেভাবে সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী এ ধরনের অসাংবিধানিক শব্দ ব্যবহার করছেন এবং যে সমস্ত সরকারি আধিকারিককে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তার যে শব্দ চয়ন এবং সরকারি অফিসারদের কার্যত একটা ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া, এই বিষয়টিকে নির্বাচন কমিশনকে দেখতে হবে। এরা মানুষের কাছে প্রত্যাখ্যাত এই বিজেপি, ফলে এই সুকান্ত বাবু বলুন, শ্রমিক বাবু বলুন, শুভেন্দু বাবু বলুন, এদের সব কথাবার্তা একটা সময় ছিল দিল্লির ইলেকশন কমিশন ভোট করবে, আমরা জিতব, করেছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব, জিতব, করেছে, হেরেছে। এখন তাদের মাথায় ঢুকেছে ভোটার লিস্টটা নিজেদের মতো করতে হবে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যের ভোটার তালিকায় অস্বচ্ছতার অভিযোগও করেন রাজ্য বিজেপি সাংসদরা। নির্বাচন কমিশন আমাদের এটা আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ত্রুটি মুক্ত ভোটার তালিকার মধ্যে দিয়ে সেখানে সংগঠিত হবে। কখনো অন্য রাজ্য থেকে ভোটারের নাম ঢুকিয়ে দাও, কখনো এখানকার বৈধ ভোটারদের হ্যারাস করো, সেই কারণে ব্যবহার করা হচ্ছে ইলেকশন কমিশনকে। এরা ওই নির্বাচন কমিশন, ভোটার লিস্ট, কেন্দ্রীয় বাহিনী যা ইচ্ছে করে বেড়াক, দিনের শেষে গোহারা হারতে চলেছে বিজেপি। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা জীবনই এই ভোটের আগে স্পেশাল সামারি রিভিশন হয়, এখন আবার ইন্টেন্সিভ রিভিশন। অতীতে হতো, বিশ্বনাথ দা বলেছেন, এর আগে 13 বার হয়েছে, এটা 14 বার হচ্ছে। কিন্তু দুঃখের হলো যে রাজ্যে বিজেপির হাল খারাপ হয় সেখানেই ভোটের কয়েক মাস আগে এই SIR এর কাজটা শুরু হয়েছে। সে মহারাষ্ট্র হতে পারে, বিহার হতে পারে, ওয়েস্ট বেঙ্গল। এখন এখানেই ডালমেকুচ কালা হয় কিনা আমাদের ভয় লাগছে। এত সব SIR এর বেশি প্রয়োজন হতো না, যদি টাইম মতন জনগণনাটা করা যেত তাহলেই SIR কাজটা অনেক সহজ হয়ে যেত। এই যে মৃত ভোটারের নামটা বাদ চলে যেত যদি জনগণনাটা ঠিক টাইমে হতো, সেসব না করে মানুষ খেকো বাঘ আর ভোটার খেকো নির্বাচন কমিশন, এটা গোটা দেশের মানুষের পক্ষেই কিন্তু বিপজ্জনক। আমি মনে করি নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত সংস্থা, গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ নির্বাচন কমিশনের ওপর মানুষের অনেক ভরসা, বিপুল শক্তিশালী। বাল সাহেব ঠাকরের মতন প্রভাবশালী নেতাকে 6 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি এই নির্বাচন কমিশন। কিন্তু সেই নির্বাচন কমিশন যদি বিজেপির এজেন্ডের মতন কাজ করেন তাহলে সেটা খুব অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি মৃত ভোটার থাকে শাসক দল সেগুলো ব্যবহার করে, আমরা জানি শাসক দলে মেশিনারি থাকে। আপনি খুব ভালো যুক্তি দেন, বিহারে যা ভোটার তার 50% ভোট পড়ে, আমাদের রাজ্যে 80-90% ভোট পড়ে। তারপরে আমি জাস্ট দুটো পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে যে বিশ্বনাথদার এই বক্তব্য, বারবার বিশ্বনাথদা মৃত ভোটার বলছে, মৃত ভোটার সরানো নিয়ে কারোর আপত্তি নেই, প্রবলেম হচ্ছে কাগজপত্র নিয়ে। আর একটা বক্তব্য হচ্ছে, আমি দুটো লাইন জাস্ট বলি, এখানে বামেদের দাদা যিনি তিনি বললেন যে প্রত্যেক নির্বাচন তৃণমূল ভুয়ো ভোটার দিয়ে যেতে, তারপরে বলে হয়ে যায়। আমি একটু বলবো এই ঘন্টাখানেক সঙ্গে সুমনেরই 2016 ভোটের রেজাল্টের দিনের একটু ক্লিপিংটা পুরনো বার করে দেখতে, বাম নেতারা এসে ভোটের নিয়ে কি বলেছিলেন। সূর্যকান্ত মিশ্র ভোট ভালো হয়েছে বলে ডবল সেঞ্চুরি কথা বলেছিলেন। থার্ড বক্তব্য সুমন্ত যে বেসিক প্রশ্নটা আরেকবার আমি জাস্ট লাস্ট বলছি, এবং খাসির মাংস রান্না হচ্ছে,
এখন সেই খাসির মাংস রান্না হচ্ছে আপনার প্লেটের সামনে সার্ভও করা হচ্ছে, আপনি খেতে যাবেন, তারপর এখন কুকুর ছিল শুভেন্দুকে একটু দাঁড়া, আমি বলছি সুমনদা শুনুন, আমি যেটা বলছি যে আপনার সামনে সার্ভ করা হলো, আপনি খেতে যাবেন, তখন জানতে পারলেন যে তেলে কষানো হয়েছে, তেলটা পচা, আপনি তো খাসির মাংসটা খাবেন না। আলটিমেট বক্তব্য যে খাসির মাংসটার বেশ তো দেবাংশুকে দিয়ে দেন। আরে ভাই দেবাংশু একাকে না গোটা দেশকে খাওয়াচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে তেলটা যদি বেস হয় আর এই ভোটারটা যদি বেস হয় তাহলে তেলটা দিয়ে যে খাসির মাংসটা তৈরি হয়েছে না ওটা আমাদের দেশের সরকার। আমার বক্তব্য খুব পরিষ্কার একদম, কিন্তু আমি বলছি 2024 বেস করে 2026 ভোট হতে পারবে না, হতে পারে না। বলছিল যে পশ্চিমবাংলা একটা বাই ইলেকশনে বাইরে থেকে বাবা বামপন্থীদের ভোট দেওয়ার অপরাধে 9 বছরের মেয়েকে বোমা মেরে খুন করে দেওয়া হয়, আপনি সেখানে মনে করেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়? আমি এক লাইন বলি, সেটা হচ্ছে যে বিহারে 50% ভোট হয়, 65 লাখ ভোট যদি বাদ যায়, যারা ছিল না, যারা এদেরকে থাকে না মৃত, তাহলে এমনি ওটা 70%, তাহলে 70% এমনিটাই হয়ে যাবে। আরে 50% ভোট পড়ে তো, কারণ সেখানে 65 লাখ জল ছিল, সেই 65 লাখ জল যদি বেরিয়ে যায় এবারে এমনিতেই 75 লাখ। নির্বাচন কমিশন, আমি জানি না এর সলিউশন অল পার্টি মিটিং কিনা, আমি বলছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি কোন সময় তাদের এজেন্টদের নাম নাম্বার, এটা তো পাল্টা বিবৃতির বিষয় নয়, এটা পরিষ্কার নির্বাচন কমিশনকে সহমতের ভিত্তিতে করতে হবে, নয়তো তো নির্বাচন প্রক্রিয়াটাই এক জায়গায় স্থগিত হয়ে যাবে। আমি যদি ভাবি, আপনি যদি আমায় বলেন সূর্য পূর্ব দিকে উঠছে আর সঙ্গে সঙ্গে আমি বলবো সূর্য পশ্চিমে উঠেছে, তাহলে আপনি কোথায় যাবেন? এই যে উনি বললেন আমি আমার এজেন্টদের আমি লুকিয়ে রাখবো, আমি কেন সামনে আনবো? আরে ইলেকশন এজেন্ট নয়, এটা বুথ লেভেল এজেন্ট। আপনার ইলেকশন এজেন্ট অন্য হতেই পারে, আপনি আপনার কর্মীদের পাঠাবেন স্বচ্ছতা পরীক্ষা করার জন্য, সেটা লুকোনো চুরানোর কি আছে? সেই লোক কি আপনার দলে নেই? আমি বলছি সুমনদা এখানে খুব ক্লিয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা বললেন যে আমি জেনুইন ভোটাররা যদি বাদ যান তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবেন না, দু নম্বর বক্তব্য সরকার আছে, সরকার থাকবে, এই কথাটা উনি বলেছেন। এই কথাগুলো ভার্সেস শুভেন্দু অধিকারী যে ওইখানে অ্যারেস্ট হয়েছে এখানে অ্যারেস্ট হবে। আমি বলছি সুমনদা আমি জেনুইন ভোটার না হলে আমি বলছি জিনিসটা যেরাম বললো, যেরাম তুমি বললে ওরকম নয়। আমি কিন্তু ভোট বাদ গেলে ছেড়ে কথা বলবো না, আমার সাংবিধানিক অধিকার, আমি প্রকৃত ভোটার, এটা বিএলওদের চাপ সৃষ্টি করা, বিএলওদের সরকার, আবার বিএলওদের সরকারি কর্মচারী, একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যের সিটিজেনকে বলতেই পারেন যে তোমার যদি নাম তার আগে রাজ্য সরকার, আবার নির্বাচনের পরে রাজ্য সরকার, এটা হুঁশিয়ারি নয়। এই কারণেই বলা, কারণ বিজেপির টাকায় কেউ বিক্রি না হয়ে যান, এই জন্য মমতার টাকায় সরকারি কর্মচারী ওনারই সরকারের অংশ তো হয় না সুমনদা, এই অভিযোগ আমরা আগে করিনি। কোন জায়গায় আচ্ছা সরকারি কর্মচারীরা আছে, কোন জায়গায় যদি সরকারি কর্মচারী কম্প্রোমাইজ না হয়, সরকারের যেটা প্রকাশ করা হয়নি সেই ডকুমেন্ট নোটিফিকেশন শুভেন্দু আগে পোস্ট করে, শুনেছি আছে তো কোথাও আমি বলছি। তারপরেও পোস্টাল ব্যালটে কিন্তু তৃণমূল বহু জায়গায় যেতে, তারপরেও ভরসা করতে পারছে না, এটা নতুন কিছু না, বারবার বললে মুশকিল তো। আমি বলছি শুধু বিএলওদের থ্রেট করার ব্যাপার না, এর আগেও যখন নির্বাচন কমিশনের উপরতলার আধিকারিক, রাজ্য সরকারের কর্মচারী নির্বাচন কমিশন তাদের দায়িত্ব দিচ্ছেন, তাদেরকেও মুখ্যমন্ত্রী থ্রেট করে রেখেছেন। এটা একটা পুরনো অনেক দিনের এটা নতুন একটা নতুন কিছু না, একটা পুরনো কালচার। আর আমার কথা হলো যে এই যে আমি বললেন না বিহারের সঙ্গে পশ্চিমবাংলার পার্থক্য কেন, এখানে যেমন মুখ্যমন্ত্রী বলছেন একজন ভোটারের নাম বাদ দিতে দেবো না, আমাদের কথা হলো ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, জেনুইন ভোটারদের নাম তুলতে হবে। বিহার এবং পশ্চিমবাংলা দুটো রাজনৈতিক যে ভোটটা কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। ভোটটা আমরা সাধারণ মানুষ দেব। সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত কটা রাজনৈতিক নেতাদের এত উৎকণ্ঠা কিসের? ইলেকশন কমিশন ভোটার তালিকা সংশোধন করবেন বা রেশন কার্ড যখন ভুয়ো কার্ড ধরা হয়, এগুলো তো সরকারের প্রসেস, এটা তো হতেই হবে। তা না হলে যেমন আমার এক বন্ধু কিছুদিন আগে বললেন যে সৈদা জানো তো আমার একটা জিনিস ভোট আসলে ভালো লাগে, যে প্রত্যেক, আমার বাবার মৃত্যু হয়েছে প্রায় 20 বছর আগে, কিন্তু প্রত্যেক ভোটের পরে আমি বুঝতে পারি আমার বাবা মরতে এসেছিলেন ভোট দিতে। অসাধারণ। তো এইগুলো সংশোধন হতেই হবে। এইটা নিয়ে এই তর্ক, এই যুক্তি, হ্যাঁ দেবাংশুর একটা কথা জায়গায় আমি মানছি যে একজন ভোটারও যার ভোট দেওয়ার অধিকার থাকা উচিত, সে যদি না দিতে পারে সেটা কখনোই প্রতি মুহূর্তেই তার প্রতিবাদ করতে হবে, এটা একদম সত্যি কথা। কিন্তু তাই বলে
কোনো ভোটার তালিকা সংশোধন হবে না, এটা কোনো যুক্তি নয়। দ্বিতীয় নম্বর, এটাও ভারত সরকারের সত্যি সত্যি ভাবা দরকার যে রেশন কার্ড, আধার কার্ড, এই যে আমাদের যে কার্ডগুলো, এগুলো সরকার কেন করায়? আচ্ছা, ধরে নেওয়া যাক যে কেন্দ্রীয় সরকার বলছে বা ইলেকশন কমিশন বলছে যে এটা ভারতীয় নাগরিকত্বের কোনো কার্ড নয়, তাহলে যদি তাই হয় তাহলে এরা ভোট দিচ্ছে কি করে? তাহলে এরা যদি ভারতীয় নাগরিক নাই হয়, এবার বলতে পারে যে সঙ্গে সঙ্গে যে না, এখানে তো প্রচুর ভুয়ো কার্ড দেয়। দুটো সরকারের দায়, কেউ বলতে পারে না শুধু কেন্দ্রীয় সরকারের দায়। যেমন কেন্দ্রীয় সরকারের দায় আছে, বিএসএফ এর দায় আছে, সেরকম রাজ্য সরকারের পুলিশেরও ইনফরমেশন দেওয়ার ব্যাপার আছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, আপনি দেখবেন উনি তার আগেও বলেছেন আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা কেউ চাপের কাছে নথি স্বীকার করবেন না। তো তারপরে বলছে আমাদেরই সরকার থাকবে, এটা অভয় দান, ভয় দেখানো না, অভয় দান। আমি ভয় পাবেন না, আমি আছি। এক সেকেন্ড, কথাটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ভয় দেখানোর স্টাইলটাই এটা। এটা আমি জানি না এটা কি স্টাইল, মানে ওনার স্টাইল কেউ। একটা সেকেন্ড আমি ফিনিশ করি। উনি ভয় দেখান মানুষকে এইভাবে ভয় দেখান, এবং এটা বন্ধ হওয়া উচিত। আবার বলছি, দিস ইজ বিলো ডিগনিটি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে হবে বলে শুভেন্দু বাবু প্রথমত কোনো ভয় দেখাননি, উনি একটা তথ্য দিয়েছেন যে আমরা থাকবো বলিনি, বলছে রাজ্য সরকারের আন্ডারে। আমি বলছি যে আইডি কার্ড, প্রথম হচ্ছে যে শুভেন্দুবাবু বলেছেন এত লোকের এগেইনস্ট এফআইআর হয়েছে, সিস্টেম নর্মস না মানলে কি হবে সেটা বলেছেন, এবং এতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট যারা হয়েছেন তারা নির্দিষ্ট কারণেই হয়েছে। তথ্যগুলো দিয়ে সাবধান করেছেন। তোমরা দুটো রাজনৈতিক দলই এনাদের চাপে রাখতে চাইছো, সিম্পল। চাপে তো রাখতেই হবে, চাপে না রাখলে কি করে? এইবার ঠিক কথাটা বেরোলো, এইবার ঠিকটা বেরোলো। চাপটা হচ্ছে ফলে বিজেপি চাপে রাখতে চাইছে, অ্যাডমিট করছে। আমরা কিন্তু চাপে রাখতে চাইছি না, এটা আমাদের তোমরা চাপে রাখুনি, তোমরা বলেছো রাজ্য সরকারের আন্ডারে কাজ করতে হবে। এটাই বিএলএদের চাপ, কারণ বিএলএরা চাচ্ছে এরপরে রাজ্য সরকারটা তৃণমূলে থাকবে না। আমি বলছি এই স্বপ্নটা দেখছো বহুদিন, 2018 সাল পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, তার ট্রেনিংয়ে শুভেন্দু অধিকারী এটা বলেছে, নতুন কিছু নয়। আমি দেবাংশুর সঙ্গে একমত, অনুপ্রবেশ ঠেকানো কেন্দ্রের সরকারের কাজ, বিএসএফ এর কাজ, সেটা পারেনি। যেমন এই অনুপ মাঝি সে অভিবাসন দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে ভ্যানায়তু চলে গেল, কোথায় কি কেন্দ্রীয় সরকার কি করছে? ভোটার তালিকার বিশেষ সংশোধনের পক্ষে যখন জোরালো সওয়াল করছে বিজেপি, তখন ঠিক উল্টো অবস্থানে তৃণমূল। এক পক্ষের দাবি ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে বিশেষ সংশোধন অত্যন্ত প্রয়োজন, তখন উল্টো দিকে তৃণমূলের দাবি বেছে বেছে বিজেপি বিরোধী ভোটারদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলে বিজেপিকে জেতাতেই মরিয়া হয়ে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। পেছু হাটিয়ে ছাড়বো, একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না। বিশেষ ভোটার তালিকার সংশোধন নিয়ে তুঙ্গে উঠেছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন সংঘাত। প্রতিদিন নতুন করে চড়ছে সংঘাতের পারদ। তবে এই আবহে এবার এলো নাটকীয় মোড়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 3টি শূন্য পদের জন্য রাজ্য সরকারের তরফে পাঠানো নাম খারিজ করে দিল নির্বাচন কমিশন। গত মাসের শেষেই রাজ্য সরকারের অধীন থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে এও বলা হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 3টি শূন্য পদ পূরণ করতে হবে। সেই মতো অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক ও ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকের পদের জন্য নামের প্যানেল পাঠানো হয় রাজ্য সরকারের তরফে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের জন্য 3টি নাম পাঠায় নবান্ন। নাম প্রস্তাব করা হয় প্রশাসনিক কর্মী বর্গের স্পেশাল সেক্রেটারি সুদীপ মিত্র, বিধাননগর পুরসভার স্পেশাল সেক্রেটারি সুজয় সরকার এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি সুদীপ সরকারের। এদিকে যুগ্ম সিইও পদের জন্য পাঠানো হয় স্টাফ সিলেকশন কমিটির সেক্রেটারি সৌম্যজিৎ দেবনাথ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব বন্যশিখা দে এবং ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের অতিরিক্ত সচিব অরুন্ধতী ভৌমিকের নাম। এর পাশাপাশি ডেপুটি সিইও পদের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 3 জনের নাম পাঠায় রাজ্য সরকার। নাম প্রস্তাব করা হয় বিদ্যুৎ দপ্তরের যুগ্ম সচিব রঞ্জন চক্রবর্তী, পূর্ত দপ্তরের যুগ্ম সচিব প্রিয়রঞ্জন দাস, বিধাননগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের ল্যান্ড ম্যানেজার রাজীব মণ্ডলের। কিন্তু রাজ্য সরকারের পাঠানো এই 9টি নামের একটিতেও শিলমোহর দেয়নি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রশাসনিক বিষয় ঠিক যখন বলার দরকার হবে তখন নিশ্চিতভাবে এই বিষয়ে
প্রশাসন বা দল বলবে। দেখুন, রাজ্য সরকারের কাছে নির্বাচন কমিশন যে নাম চেয়েছিল তাদের মধ্যে অনভিজ্ঞ লোককে পাঠিয়ে দিয়েছে। তৃণমূলের কাছে হচ্ছে অনভিজ্ঞ, তাতে কোনো ব্যাপার নেই, স্তাবক হলেই হলো। যে কারণে নির্বাচন কমিশন এবার পুরোপুরি নজর রাখছে, প্রত্যেকটি নামের ক্ষেত্রে নাম পরখ করে নিচ্ছে। নির্বাচন কমিশন যে স্বচ্ছ কাজ করবে, নির্বাচনের কাজ সঠিকভাবে করাবে, তার জন্য পরখ করে উপযুক্ত আধিকারিকদের নেওয়া উচিত, আর সেটাই নির্বাচন কমিশন করছে। রাজ্য সরকারের প্রস্তাবিত সবকটি নাম খারিজ করে দিয়ে সিইও দপ্তর থেকে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়া পরিচালনার কাজে অভিজ্ঞতা রয়েছে এমন আধিকারিকদের অগ্রাধিকার দেওয়া হবে। 3টি শূন্যপদ পূরণের জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে নামের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়া সময়ের অপেক্ষা। আর এরই মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সংকেত পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো, ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে তারা প্রস্তুত। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে সিইও দপ্তর কতখানি প্রস্তুত জানতে চেয়ে বুধবারই চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। আর বৃহস্পতিবারই জেলা ভিত্তিক রিপোর্ট দিল্লি দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। জানিয়ে দেওয়া হয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হলে সব দিক থেকেই তাদের প্রস্তুতি রয়েছে। এবার রাজ্যে বুথের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 94,000-এরও বেশি। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল, কোনো বুথেই 1200-র বেশি ভোটার থাকবে না। এই অনুযায়ী বিন্যাস করতে বুথ সংখ্যা 80,000 থেকে অনেকটাই বাড়তে চলেছে। খুব তাড়াতাড়ি এই বর্ধিত বুথ নিয়ে বিশেষ বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত আসার পরে চূড়ান্ত হবে বুথের নির্দিষ্ট সংখ্যা। এরই মধ্যে এবার রাজ্যের 24 জেলায় 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শুধুমাত্র কুলপি বিধানসভা কেন্দ্র বাদে বাকি 293টি কেন্দ্রের তালিকা আপলোড করা হয়েছে কমিশনের তরফে। রাজ্যে শেষবার 2002 সালে ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল। এবার এই ভোটার তালিকার ভিত্তিতেই তা হতে পারে বলে মনে করা হচ্ছে। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও, আমরা মানব না। বাংলা जुबान की वजह से बंगालियों को अगर मुल्क के दीगर रियासतों में तकलीफ पहुंचाया जाएगा तो पश्चिम बंगाल खामोशी से नहीं बैठेगा। বিহারের পর এবার পালা পশ্চিমবঙ্গে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে এই রাজ্যেও, যার পক্ষে বিজেপি, বিরোধিতা করছে তৃণমূল। এই আবহে তৃণমূলের সুরেই ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদ করল অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিম এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এসআইআর নিয়ে সেন্ট্রাল সরকার ও ভুল কাজ করছে, মানুষকে मतलब হারাসমেন্ট করছে, মানুষকে মানুষ উপরে অত্যাচার করছে, অন্যায় করছে। আর আমরা চাইছি যে সেন্ট্রাল সরকার এসআইআরকে বন্ধ করে দিন। সংখ্যালঘু বা সব জানে কি আমি কাকে ভোট দিব। পুরো পশ্চিম বাংলা যাব, লোকে মানুষ কাছে যাব, কি প্রবলেম আছে সবাই নিয়ে সিএম ম্যাডামকে জানাবো। আর ও প্রোগ্রাম ভিতরে আমি সিএম ম্যাডামকে আমরা ইনভাইট করব। এই যে বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারী যারা এখানে ঢুকে আছে, তাদের ঢুকিয়েছে কে? তাদের তো ইমাম মসজিদরা ঢুকিয়েছে। আর তৃণমূল তাদের ভোটার কার্ড, তাদের রেশন কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়ে পাকাপাকি নাগরিকত্বের ব্যবস্থা করে দিয়েছে। একদিকে নবান্নের দেওয়া অফিসারদের প্যানেল খারিজ করেছে জাতীয় নির্বাচন কমিশন, অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার পক্ষপাতিত্ব, বিজেপির হয়ে কাজ করার অভিযোগে সরব হয়েছে রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, ভোটার তালিকার বিশেষ সংশোধন ইস্যুকে কেন্দ্র করে কি তাহলে ফের কাছাকাছি আসছে কংগ্রেস ও তৃণমূল? এই প্রশ্ন ওঠার দুটি বিশেষ কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই ছবি। বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষার অপমান ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর অত্যাচারের অভিযোগে বুধবারের পর বৃহস্পতিবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। হাতে মনীষীদের পোস্টার, গলায় রবীন্দ্রসঙ্গীত। বাংলার বায়ু, বাংলার ফল,
বিরুদ্ধে স্লোগানও। ভাষার অপমান মানছি না, মানব না। বাংলার অপমান মানছি না, মানব না। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বাংলা ভাষার হেনস্থা মানছি না, মানব না, মানছি না, মানব না। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বাংলা ভাষীর অপমান মানছি না, মানব না, মানছি না, মানব না। আর তৃণমূলের এই বিক্ষোভে সেই সামিল হন কিষানগঞ্জের সাংসদ মোহাম্মদ জাভেদ সহ 2 কংগ্রেস সাংসদ। শুধু তাই নয়, তৃণমূলের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার অপমান ও ভিন রাজ্যে বাঙালি হেনস্থার ইস্যুতে বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় মুলতবি প্রস্তাব আনে কংগ্রেস। লোকসভায় নোটিশ দেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মনিক্কম টেগোর। আমাদের এই তীব্র বিরোধিতায় এবং আমাদের এই নিন্দায় আজকে যোগদান করেছে জাতীয় কংগ্রেস। তারাও একজনমেন্ট মোশন দিয়েছে মুলতবি প্রস্তাব এবং আমাদের আন্দোলনে এসে যোগদান করেছেন। ইন্ডিয়া জোটের মিটিংয়ে আমি বিষয়টা তুলেছিলাম যে বাংলা ভাষার উপর আক্রমণ আমরা মানছি না। তাতে স্বীকার করে বলেছিলেন যে হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা এই যে বাংলা ভাষার উপর আক্রমণ এটা মেনে নিতে পারি না। আর আজকে আমরা দেখলাম যে একজনমেন্ট মোশনও দিল জাতীয় কংগ্রেস এবং আমাদের আন্দোলনকে সমর্থন জানাতে তারা সশরীরে উপস্থিত হলেন। কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসার জল্পনা উস্কে এদিন সন্ধ্যাতেই রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজে আমন্ত্রিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের একাধিক শীর্ষ নেতাও রাহুল গান্ধীর বাসভবনে উপস্থিত হন। আর একই দিনে পরপর এই দুটি ছবি সামনে আসার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি দিল্লির রাজনীতির মতোই পশ্চিমবঙ্গেও কাছাকাছি আসতে পারে কংগ্রেস তৃণমূল? পশ্চিমবঙ্গে যদি ভোট চুরি হয় বা পশ্চিমবঙ্গের ভোট চুরির যে কারচুপি সেগুলো রেয়াত করা হবে না। চুরি, খুন, লুটপাট তৃণমূলের যা যা থাকবে তার বিরুদ্ধে আপসহীন সংগ্রামে 1 ইঞ্চি জমি তৃণমূলকে ছাড়া হবে না। ফলে দিল্লিতে লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে ফ্লোর কোঅর্ডিনেশনে পার্লামেন্টে এটা নতুন কিছু নয়, এটা চলবে। তার সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে পশ্চিমবঙ্গে 1 ইঞ্চি জমিও খুন, লুটপাট, ধর্ষণ, রাজহানি, ভোট চুরি তার বিরুদ্ধে কংগ্রেসের সংগ্রাম লড়াই চলবে। কংগ্রেস ও তৃণমূল ঘনিষ্ঠতা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কংগ্রেসের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার আছে বাংলা ভাষা নিয়ে, বাঙালি নিয়ে কোনো কথা বলা? যারা রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে তাড়িয়েছে, যারা দিনের পর দিন বাংলার সঙ্গে প্রতারণা করেছে, বঞ্চনা করেছে, বিমাতৃসুলভ আচরণ করেছে, সেই কংগ্রেস তৃণমূলের পাশে, তাও আবার বাংলা ভাষা নিয়ে। এ তো মজার ব্যাপার। তবে ভালো, কল্যাণদা তো নেই, দেখছিলাম না ধর্নায়, ওই জায়গায় শূন্যস্থান পূরণ করতে কংগ্রেসীরা চলে এসেছে। এ তো মামের ব্যাপার, আমরা কি বলতে পারি? ওদের কখন প্রেম হয় আর কখন বিচ্ছেদ হয় ওরাই জানে। রাজ্যে বিধানসভা ভোট হতে আর 1 বছরও বাকি নেই। তার আগে রাজনৈতিক উত্তাপ প্রতিদিনই বাড়ছে। এই আবহে তাতে নতুন মাত্রা যোগ হলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে ইডির চার্জশিট পেশের ঘটনায়। আর তার পরের দিনই কেন্দ্রীয় এজেন্সির অফিসে হাজিরা দিলেন কারামন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হবার পর এখনো বন্দী রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। বুধবার ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাতে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের। ইডি সূত্রে দাবি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের যোগ রয়েছে। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণের উল্লেখ রয়েছে আদালতে জমা দেওয়া চার্জশিটে। চার্জশিটে বোলপুরের মন্ত্রীর বাড়ি থেকে হিসেব বহির্ভূত প্রায় 40 লক্ষ টাকা নগদ উদ্ধারের উল্লেখও রয়েছে। বুধবার সন্ধে ইডির চার্জশিট আদালতে জমা পড়ার পর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সল্টলেকের সিটিও কমপ্লেক্সে ইডির দপ্তরে পৌঁছন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে দ্রুত ভেতরে ঢুকে যান তিনি। প্রায় 1 ঘন্টা পর বেরিয়ে আসেন এবং তড়িঘড়ি গাড়িতে উঠে চলে যান। ইডি সূত্রে খবর, এদিন কারামন্ত্রীকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং তাকে জানিয়ে দেওয়া হয় চার্জশিট যেহেতু জমা পড়ে গেছে তাই বিশেষ আদালতই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। ইডি অফিসাররা জানান যে বুধবার সন্ধ্যেবেলায় তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, তার বয়ান রেকর্ড করা হবে না। এবার কোর্টই সিদ্ধান্ত নেবে যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। ইডির চার্জশিট প্রসঙ্গে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কয়েকদিন আগেই ইডির তরফে তাকে প্রথমবার নোটিশ পাঠানো হয়। তার এবং তার পরিবারের সদস্যদের কোথায় কি সম্পত্তি রয়েছে, কোথায় এগ্রিকালচার ল্যান্ড রয়েছে, তার যাবতীয় নথি চাওয়া হয়। প্রথম নোটিশের উত্তরে ইডি সূত্রের খবর চন্দ্রনাথ সিনহা সময় চেয়েছিলেন, তাকে আবার দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়।
তিনি আবার সময় চান এবং আজকে সকালবেলা ইডির আধিকারিকদের না জানিয়েই ইডি তরফে দাবি করা হচ্ছে তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। না, চন্দ্রনাথ বাবুর নাম তো আগেই জড়িয়ে গেছে এবং পরিষ্কারভাবে তার কাছ থেকে টাকা শুধু নয় আরও অনেক তথ্য উদ্ধার হয়েছে। অতএব সেই কারণে আমি মনে করি যে একদম সঠিক আছে এবং ইডির তদন্ত সঠিকভাবে এগোচ্ছে। অতএব চন্দ্রনাথ বাবু যে আরেকজন মন্ত্রী যিনি এই কারবারের সাথে অর্থাৎ গুরুপদ বিক্রি কারবারের সাথে যুক্ত, এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। সিবিআই চার্জশিট মানেই সবসময় সেটা ঠিক হবে তার কোনো মানে নেই। সিবিআই পরবর্তীকালে দেখা যায় ট্রায়ালে গিয়ে সেই চার্জগুলো দাঁড়াচ্ছে না। এখন একটা তদন্তকে লোক দেখানোর জন্য একটা চার্জশিট অনেক সময় তারা ফাইল করে দেন। ফলে এই বিষয়টা চন্দ্রনাথ বাবু বা তার আইনজীবীরাই বেটার বলতে পারবেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন জেলবন্দি। আর এই মামলাতেই এবার রাজ্যের আরও এক মন্ত্রী কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল ইডি। চার্জশিট পেশের পরে তড়িঘড়ি ইডি অফিসে হাজিরা দিলেন তিনি। আর এই নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই প্লাবিত ঘাটালে গিয়ে তৃণমূল সাংসদ দেবকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ভগবান ওকে ক্ষমা করে দাও, জানে না কি বলছে। ঘাটালের ছবি বলছে বঙ্গে বর্ষা ভারী, আর এই ঘাটালকে ঘিরে ঘুরছে বঙ্গ রাজনীতির চাকা। প্রতি বছরের মতোই এবারও বর্ষায় ঘাটালে পরিবহন বলতে নৌকা, আর ঘাটালের জল নিয়ে রাজনীতির জলও গড়াচ্ছে বহুদূর। বৃহস্পতিবার ঘাটালে দাঁড়িয়ে সেখানকার সাংসদ দেবকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সেদিনই তো আমি দেখলাম দেব রয়েছে, সেদিনই তো দেখলাম দেব রয়েছে। তো দেব যখন আপনি যখন তৃণমূলে ছিলেন তখন দেব ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল। তবে ইঙ্গিতপূর্ণ বিষয় হলো শুভেন্দু অধিকারী যখন তৃণমূল সাংসদ দেবকে আক্রমণ করছেন তখন তার জবাব দেওয়ার পরিবর্তে খোদ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলাতেও দেব সম্পর্কে শোনা গেছে কটাক্ষের সুর। দেব একটা মহামানব শিশু, ফলে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না, এই নীতিতে দেব বিশ্বাস করে। তাই শুভেন্দু দেবকে গালাগালি করেছে বলে আমি শুভেন্দুকে গালাগালি করব, এটা আমি করতে পারবো না, কারণ দেব এতে বিশ্বাস করে না। দেবের একটা দর্শন আছে, দর্শনটা হচ্ছে আমি সবার কাছে ভালো। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর মতো দেবকে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যার পাল্টা জবাব দিয়েছিলেন দেব। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন, আর 5 বছর একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেয়। দিলীপ বাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ডিল মারতে হবে, আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে। মঙ্গলবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ঘাটাল 2 নম্বর ওয়ার্ডের আরগোড়া চাতালে প্রায় আধ ঘন্টা ছিলেন তিনি। সেখানে তার বক্তব্যে উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। ঘাটাল যেটা মাস্টার প্ল্যান সেন্টারের করার কথা ছিল না, করেনি, কিন্তু আমরা অলরেডি 1000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে। ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে, বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে। মুখ্যমন্ত্রী ঘাটালে যাওয়ার 48 ঘন্টা পর সেখানে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘাটাল সফর প্রসঙ্গে কটাক্ষের সুর শোনা গেল তার গলায়। আর ইনি চটি পরে নেমে ক্যামেরা সামনে যে দল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, সেই দলের কাছ থেকে বড় বড় কথা শুনবো না। গোটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের গ্রাম বীরসিংহ, তার জন্ম ভিটে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাড়ি গোটা এলাকা সংস্কার করে সাজিয়ে দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছেন, তারপরে বলতে লজ্জা করছে না? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এতদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে এসেছে তৃণমূল। আর বিধানসভা ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নতুন আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি, 26 বিজেপি কানুন গেলে ভাই কপালেশ্বরীর মতো
ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে যখন ফি বছরের মতো এবছরও রাজনৈতিক বাকযুদ্ধ চরমে, তখন এসব থেকে বহু দূরে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরাখণ্ডের পরিস্থিতি এখনো ভয়াবহ। মেঘভাঙা বৃষ্টির পর ভয়াবহ হড়পা বান, জল কাদার স্রোতে খড়কুটোর মতো ভেসে গেছে ঘরবাড়ি, হোটেল, ভেসে গেছে আস্ত গাড়ি, মৃত একাধিক, অনেকেরই এখনো খোঁজ নেই। ভয়াবহ ধসে নিশ্চিহ্ন রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ, যুদ্ধকালীন তৎপরতা চলছে মেরামতি ও উদ্ধার কাজ। ঠিক যে রাস্তায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটাকে বলা হয় গঙ্গোত্রী রোড বা ন্যাশনাল হাইওয়ে 34। তার অবস্থা এমনই শোচনীয় যে 2 লেনের রাস্তা কোনো জায়গাতে 1 লেনও এই মুহূর্তে কিন্তু অবশিষ্ট নেই। ঠিক যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে 90 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে গঙ্গোত্রী, তার থেকে আরও 15 কিলোমিটার আগে ধারালি গ্রাম, যেখানে গত 5 তারিখে আকাশ একেবারে হড়পা বান আসে এবং তার জেরে গোটা গ্রাম ভেসে যায়। গ্রামের নাম ধরালি। একদা ছবির মতো সুন্দর সাজানো এই গ্রাম বর্তমানে উত্তরাখণ্ডের পর্যটন মানচিত্রে এখন অতীত। প্রকৃতির রুদ্ররোষে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে উত্তর কাশীর সবুজ পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট্ট ধরালি। গরমে যখন নাজেহাল হয় সমতল, তখন স্বস্তির খোঁজে পাহাড়ে নামে মানুষের ঢল। কিন্তু বর্ষার পাহাড় যে ভয়ঙ্কর সুন্দর, সেই সৌন্দর্যের টানে উত্তর কাশীর বিভিন্ন জায়গায় ভিড় করেছিলেন পর্যটকরা। তারই মধ্যে মঙ্গলবার দুপুরে ঘটে যায় ভয়ানক বিপর্যয়। বুধবার দুপুরে কয়েকজনের দেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ শতাধিক। প্রিয়জনের ফেরার অপেক্ষায় বহু মানুষ। বিপর্যয়ের মধ্যে যেখানে দিশাহারা উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন, সেখানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বুধবার দুপুরেই দেবভূমিতে পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ। আমরা এই মুহূর্তে রয়েছি ভটবাড়িতে এবং সেই ভটবাড়ি থেকে যে ধারালি গ্রাম তার ডিস্টেন্স কিন্তু প্রায় 75 কিলোমিটারের মতন। কিন্তু এই যে সড়ক ব্যবস্থা তা অত্যন্ত এই মুহূর্তে বিপজ্জনক অবস্থাতে রয়েছে এবং এই উদ্ধার কাজের ক্ষেত্রে সবথেকে বড় অন্তরায় বা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই কানেক্টিভিটি বা সড়ক ব্যবস্থা, যার বিভিন্ন জায়গায় কিন্তু কার্যত ধসে গিয়েছে। এই যে রাস্তা, যা গঙ্গোত্রী রোড নামে পরিচিত, দেখা যাচ্ছে যে ঠিক রাস্তার যে অংশে এই মুহূর্তে ক্রেন কাজ করছে তার থেকে কিন্তু কয়েকশো ফুট নিচে রাস্তার অংশ কিন্তু কার্যত ভেঙে নেমে গিয়েছে। উত্তর কাশী থেকে 34 নম্বর জাতীয় সড়ক বা গঙ্গোত্রী রোড ধরে ধরালির দিকে এগোলে রাস্তায় পড়ে ভাটোয়ারি, গংনানি, সুখিটপ, ঝালা, হর্ষিল এবং শেষে ধরালি গ্রাম। উত্তর কাশী থেকে ধরালি প্রায় 90 কিলোমিটার রাস্তা। ধরালি থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই গঙ্গোত্রী। উত্তর কাশী থেকে ভাটোয়ারি পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিক থাকলেও তার পরের অংশ ভয়াবহ। ধসের পর ধসে বিচ্ছিন্ন যোগাযোগ। এখনো পরিস্থিতি এমন যে কর্মী বা যন্ত্র কিছুই আনা যাচ্ছে না। সেই কাজে হেলিকপ্টার ব্যবহার করা শুরু হলেও ভাটোয়ারি থেকে ধরালি ধরা ছোঁয়ার বাইরে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভটবাড়িতে। সেই ভটবাড়ি থেকে ধারালি গ্রামের যে ডিস্টেন্স তা কিন্তু 70 কিলোমিটারেরও বেশি এবং সেইখানে দাঁড়িয়ে যে প্রধান যে সড়ক ব্যবস্থা বা যোগাযোগের মাধ্যম সেটা কিন্তু কার্যত ধসে গিয়েছে বিভিন্ন জায়গাতে। ফলত রসদ থেকে শুরু করে উদ্ধার কাজ পুরোটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তা কিন্তু সময় সাপেক্ষ হচ্ছে। ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই রাস্তা। দেখা যাচ্ছে রাস্তার ঠিক যে নিচের অংশ সেখানে কিছু কিন্তু নেই, সেখান থেকে বেশিরভাগটাই কিন্তু খরস্রোতা নদীতে কার্যত বয়ে গিয়েছে। যেখানে রাস্তার যে ঘের ছিল তার কয়েকশো ফুট কিন্তু এই ধসের কারণে পুরোপুরি জলের মধ্যে চলে গিয়েছে বা এই খরস্রোতা নদীর মধ্যে কিন্তু কার্যত চলে গিয়েছে। প্রশাসনের তরফে শুরু হয়েছে মেরামতির কাজ। দুর্গত এলাকায় রাস্তা সারাই করার সরঞ্জাম ও খাবার পৌঁছানোর জন্য ব্যবহার করা হচ্ছে চিনুক হেলিকপ্টার। উত্তর কাশী থেকে ভাটোয়ারি যাওয়া রাস্তায় হিনা গ্রামের কাছে নেমেছে ভয়াবহ ধস। আটকে পড়েছেন গ্রামের বাসিন্দারা। ये जिस दिन दराली में बादल नहीं फटा उसी दिन रात को आया 4-5 बजे में शाम को पूरा बह गया। ये कितना ऊपर से आया है? ये कम से कम 200-300 किलोमीटर ऊपर। ऊपर कौन सा गांव है? हिना गांव है। মঙ্গলবার দুপুরে মেঘভাঙা বৃষ্টির ফলে উত্তর কাশীর ক্ষীরগঙ্গা নদীতে আসে হড়পা বান। সূত্রের খবর 12,500 ফুট ওপর থেকে প্রায় 45 কিলোমিটার বেগে নেমে আসে হড়পা বান। 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে মৃত্যুপুরী হয়ে ওঠে ধরালি গ্রাম। ভেসে যায় হর্ষিল সেনা ছাউনি। লাগাতার বৃষ্টির জেরে মঙ্গলবার সকাল থেকে জলের চাপ বাড়ছিল ভাটোয়ারির আগে অবস্থিত মনেরি ড্যামে। তার উপর ক্ষীরগঙ্গা দিয়ে নেমে আসে হড়পা বান। পরিস্থিতি বেগতিক বুঝে বুধবার জলাধারের দরজা খুলে দিয়েছে প্রশাসন। দৈত্যের বেগে জল বেরোচ্ছে জলাধার থেকে, পাশাপাশি নদীর জলস্তর বইছে বিপদসীমার উপর দিয়ে।
এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে সারা বছর যে জল কার্যত শান্তভাবে বয়ে যায়, এখন কিন্তু সেই জলের আকার বা সেই নদীর যে রূপ তা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর। ইতিমধ্যে প্রশাসনের তরফে এই যে গঙ্গার আশপাশ থেকে তাদেরকে সরে যেতে বলা হয়েছে, তারা আপাতত সেই সমস্ত জায়গা থেকে সরে রয়েছে। নিম্ন অববাহিকাতে আমরা রয়েছি, যার উচ্চ অববাহিকা ক্ষীর গঙ্গাতে এই হরপা বান এসেছিল। ফলত এই যে ড্যাম দেখা যাচ্ছে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে যাতে জলস্তর ওপর থেকে অনেকটাই নিচে নেমে আসে এবং সেখান থেকে যাতে বিপদসীমার নিচে জলস্তর থাকে সেই পরিকল্পনার জন্য কিন্তু এই ড্যাম খুলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ড্যামের পাশে রাস্তায় নেমেছে ধস। প্রশাসন সূত্রে খবর, আশপাশের গ্রামকে বাঁচাতেই খুলে দেওয়া হয়েছে জলাধারের দরজা। बहुत अधिक नुकसान हुआ है, जिसके कारण जो है बहुत जनहानि हुई है। सारे जितने स्थानीय होटल और स्थानीय जो वहाँ पे वो बने हुए थे, स्थानीय लोग रह रहे थे, सबको बहुत हानि हुई है। मकान दबे हैं, बहुत ज़्यादा हानि हुई है। यहाँ तक कि जो ये गंगोत्री প্রশাসন সূত্রে খবর, 7টি রাজ্য সড়ক, 5টি জাতীয় সড়ক, 2টি সীমান্ত সড়ক সহ রাজ্যে মোট 163টি রাস্তা ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাস্তা মেরামত শুরু করেছে আইটিবিপি বা ইন্দো তিব্বত সীমান্তরক্ষী বাহিনী। আমরা এই মুহূর্তে রয়েছি ভটবাড়িতে এবং সেই ভটবাড়ি থেকে যে ধারালি গ্রাম তার ডিস্টেন্স কিন্তু প্রায় 75 কিলোমিটারের মতন, কিন্তু এই যে সড়ক ব্যবস্থা তা অত্যন্ত এই মুহূর্তে বিপজ্জনক অবস্থাতে রয়েছে এবং এই উদ্ধার কাজের ক্ষেত্রে সবথেকে বড় অন্তরায় বা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই কানেক্টিভিটি বা সড়ক ব্যবস্থা, যার বিভিন্ন জায়গায় কিন্তু কার্যত ধসে গিয়েছে। এই যে রাস্তা যা গঙ্গোত্রী রোড নামে পরিচিত, দেখা যাচ্ছে যে ঠিক রাস্তার যে অংশে এই মুহূর্তে ক্রেন কাজ করছে তার থেকে কিন্তু কয়েকশো ফুট নিচে রাস্তার অংশ কিন্তু কার্যত ভেঙে নেমে গিয়েছে। রাস্তা বলে কিছু নেই, যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপ পেরিয়ে আমরা কোনো মতে এগোলাম গঙ্গানির দিকে। গঙ্গানির পরই সুখিটপ। মঙ্গলবার এখানেও আছড়ে পড়ে হরপা বান, যার জেরে জাতীয় সড়ক এখন ভাঙাচোরা মেঠো রাস্তা। গঙ্গানিতে কোনো রাস্তা আর অবশিষ্ট নেই। এখান থেকে সুখিটপ যাওয়ার একমাত্র ব্রিজ ভেঙে গিয়েছে। এই যে বড় 2 লেনের রাস্তা যা সরাসরি ধারালিকে কানেক্ট করে গঙ্গানি থেকে, সেই রাস্তা পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, ধসে গিয়েছে এবং কার্যত একেবারে যে নদী রয়েছে এই খরস্রোতা নদীতে সেটা কিন্তু মিলিয়ে গিয়েছে। ফলত যারা সাধারণ মানুষ তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে এখনো পর্যন্ত তারা কোনো ত্রাণের খাবার পাননি, কোনো ওষুধ পাননি। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, দুদিন পরেও এলাকায় পৌঁছচ্ছে না ত্রাণ। जो सब गांव है, झाला है, उसके बाद हर्षिल है, वहाँ पे जो लोग हैं वो लोग वहाँ पे फंसे हुए हैं सर। और बड़ी आफत में, त्रासदी में सब, हर जगह से नदी बटी है और हर जगह तबाही मच गई है। 2 दिन तक अब सरकार से आप लोगों को कोई राशन पानी कुछ मिला, मेडिसिन कुछ मिला? कुछ नहीं मिला सर, अभी तक कुछ नहीं मिल रहा है। গঙ্গানির ভেঙে পড়া সেতু মেরামত না করা গেলে ধরালির সঙ্গে যোগাযোগ তৈরি করা অসম্ভব। তাই জরুরি ভিত্তিতে সেখানে বেইলি ব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। গঙ্গানি গ্রামের আগে রয়েছে সুখিটপ গ্রাম। ঠিক এই দুটি গ্রামের মাঝখানে যে পুল ছিল, গত মঙ্গলবার দিনকে সেই পুল হরপা বানের জেরে পুরোপুরি ধ্বস্ত হয়ে যায়। ফলত দুটো গ্রাম এই মুহূর্তে বিচ্ছিন্ন। ফলত এই গ্রাম থেকে সুখিটপ যাওয়া এবং সুখিটপ থেকে আগের গ্রামে যাওয়া বা ধারালিতে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে সেই ব্রিজ অস্থায়ীভাবে বানানোর তোড়জোড় করা হচ্ছে সেনার তরফে। গঙ্গানি গ্রামের সঙ্গে ধরালিকে যুক্ত করে এই ব্রিজ। এটি সারানো গেলে তবেই যাওয়া যাবে ধরালি গ্রামে। গঙ্গানিতে বেইলি ব্রিজ তৈরি হলে পৌঁছানো যাবে ঝালা ও হর্ষিল গ্রামে। এই হর্ষিলেই সেনা ক্যাম্প ভেসে গিয়েছে, এখনো নিখোঁজ 9 সেনা জওয়ান। এই মুহূর্তে যারা অফিসার আমাদের সাথে রয়েছেন তারা প্রত্যেকে বিআরও অফিসার এবং তারা এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতাতে সেই সমস্ত বেইলি ব্রিজ বানানোর যে সরঞ্জাম তা পৌঁছে দেওয়ার কাজ তারা করার চেষ্টা করছেন। আমাদের সাথে এই মুহূর্তে বিআরও ইনচার্জ রয়েছেন। आप लोग यहाँ पे है, कब तक सामान पहुंचेगा वो गंगनानी जो पुल गिरा है? हमारा आगे रोड पूरा खुला हुआ है, हमने यहाँ तक कनेक्ट कर दिया है पापड़ घाट तक। जैसे ये पापड़ घाट का हम 1 घंटे के आसपास खोलने की संभावना है हमारे हिसाब से। तो हम जैसे ये खुलेगा हमारे सामान पूरे गाड़ियाँ लोड होके पीछे आ रही हैं। हम आज पूरा अपना स्टोर शिफ्ट कर देंगे। গঙ্গোত্রী যাওয়ার পথে ধরালি হলো প্রধান যাত্রা বিরতির জায়গা। এখানে বিশ্রাম নেন পুণ্যার্থী ও পর্যটকরা। সেই কারণে এখানে রয়েছে অনেক হোটেল, রেস্তোরাঁ, হোমস্টে। পাশাপাশি হোটেল ও হোমস্টে রয়েছে মানেরি, গঙ্গানি সহ অন্যান্য জায়গায়। ভরা মরশুমে ভালো ব্যবসা হচ্ছিল, কিন্তু মঙ্গলবার দুপুরের হরপা বানে সব তছনছ করে দিয়েছে। বন্ধ রাস্তাঘাট, বন্ধ ব্যবসা। উত্তরকাশীর মুনেরে আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে এই মুহূর্তে একাধিক হোটেল, একাধিক দোকানের ব্যবসা তা কার্যত নষ্ট হয়ে গিয়েছে গত 5 তারিখে ঘটনার জেরে। যারা পুণ্যার্থীরা ছিলেন, যারা ব্যবসার জন্য এখানে এসেছিলেন, যারা ঘুরতে এখানে এসেছিলেন, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে হোটেল ছেড়ে চলে গিয়েছেন বিপদের কারণে। अब तो कुछ बंद कर दिया पूरा सरकार, पूरा बंद। पानी इलेक्ट्रिसिटी का क्या बोल रहे थे?
पानी तो 4 दिन से आ ही नहीं रहा है यहाँ। अच्छा, हाँ जी। इलेक्ट्रिसिटी है? इलेक्ट्रिसिटी तो आ रही है, वो तो कल आ गई थी, लेकिन पानी 4 दिन से आया ही नहीं अभी तक। उसने है जो पूरा उत्तरकाशी का पूरी 4 धाम की यात्रा प्रभावित कर दी है और काफ़ी जनमानस की भी हानि हुई है धराली में, जो कि एक दुखद है। शायद बीआरओ और हर सारी टीम काम पे लगे हैं, देखो कब तक खुल पाती है। বিশেষজ্ঞরা বলছেন দেশের 12.6% এলাকা বিপজ্জনক ভূমিধস প্রবণ। উত্তরাখণ্ড সেই এলাকার মধ্যেই পড়ে। তার উপর বিপদ বাড়াচ্ছে প্রকৃতি ধ্বংস করে গড়ে ওঠা বাড়ি, হোটেল, রাস্তা। থেকে শিক্ষা কি যে আমাদের ইভেন যদি আমাদেরকে বাড়ি করতেও হয় বা কিছু করতেও হয়, সেটাকে আমাদের অনেক সায়েন্টিফিক্যালি ভেবে দ্য ট্রিবিউটারি হুইচ ইজ জয়নিং উইথ দ্য ট্রাঙ্ক সিস্টেম, তার যে গতিপথ সেটাকে ভালো করে বিবেচনা করে করতে হবে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। কেননা দেখুন, এর আগের ঘটনাও যেটা 2013-তে হয়েছিল, সেখানেও ধারালি মার্কেট এরিয়াতে ডেবরি ফ্লো এসেছিল, হয়তো তার সাইজটা এত বড় না থাকলেও এসেছিল। 6 লাইন বা 4 লাইন কিছু একটা রোড বানানোর একটা চেষ্টা চলছে বিকজ অফ ট্যুরিস্ট। হার্শিল বলে জায়গাটা সবাই জানে, এটাও ট্যুরিস্ট স্পট, ওটা এই রাস্তার মধ্যেই পড়ে। এক্সপানশনের জন্য এখানে প্রচুর গাছ কাটার পরিকল্পনা আছে। ইনফ্যাক্ট ইট হ্যাজ বিন পাসড ইন টিউন অফ 6000 প্লান্টস, ট্রিজ, সরি নট প্লান্টস, ইজ ট্রিজ। সো ওই রেসপেক্টে যদি এগুলো হয়ে যায়, তার মানে এটা কি, এই যে জিনিসপত্রগুলো ফ্লো করছিল, ফ্লোটা কিন্তু আটকে যাচ্ছিল বিকজ অফ দিস রুটেড ট্রিজ অ্যান্ড অল। এখন যদি আমি গাছগুলোকে আমি তুলে ফেলি, তাহলে তো ইটস এ প্রোন জোন ফর ইরোশন, অ্যান্ড এই ডিভাস্টেশন তো ইজ ভেরি নর্মাল। গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে বদলাচ্ছে বৃষ্টির ধরন। অল্প সময়ে বেশি বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। তার উপর নিজের বিপদ নিজেই ডেকে আনছি আমরা। 4 ধাম রেলওয়ে লাইনে কানেক্টেড হবে, সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমি এক্ষুনি দেখছিলাম 453 কিলোমিটার রেল লাইন তৈরি হচ্ছে, এবং এই 453 কিলোমিটারের মধ্যে 16টা টানেল তৈরি হবে। টানেল মানে আগে যে পাহাড়ের ঢালের ধার দিয়ে আপনি রাস্তা তৈরি করতেন, এখন আর তা নয়। এখন ব্লাস্টিং করে করে পাহাড় আপনি ফুটো করছেন। এই ফুটো করার সাথে সাথে যেটা হবে, হিমালয় তার স্থিতিশীলতা হারিয়ে ফেলছে, এবং যেহেতু প্রচুর ফাটল, ক্র্যাক, ফল্ট ছিল, সেইগুলো আরও ওয়াইডেনিং হয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডে পাহাড় থেকে নেমে আসা মৃত্যুদূত গিলে খেয়েছে বিস্তীর্ণ এলাকাকে। মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বানে খড়কুটোর মতো ভেসে গেছে অসংখ্য বাড়ি, হোটেল, খোঁজ নেই বহু মানুষের। আর উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় বিপর্যয়ের এই ছবি দেখার পর থেকে এরাজ্যের বহু মানুষের মনে প্রশ্ন উকি দিচ্ছে, এরাজ্যের পাহাড়ি এলাকাতেও কি কখনো এরকম বিপদ নেমে আসতে পারে? দার্জিলিং ও কালিম্পংয়ের মতো এলাকাতেও কি ঝুঁকি রয়েছে? আশঙ্কাটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে ভয়ের সবচেয়ে বড় কারণ হলো পাহাড়ের গায়ে যত্রতত্র অপরিকল্পিতভাবে বেআইনি নির্মাণ। ইংরেজ আমলে পাহাড়ের বেশিরভাগ নির্মাণই ছিল কাঠের, এখন সেই জায়গা নিয়েছে কংক্রিট। অভিযোগ, যার জেরে নষ্ট হচ্ছে পাহাড়ের বাস্তুতন্ত্র। শুধু উত্তরকাশী নয়, ভারতবর্ষের একটা বিশেষ বিশেষ জায়গার যারা ম্যাপিং করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সে তো আছেই, এবং সেই ম্যাপিংয়ে এই ভূমিধস প্রবণ এলাকার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ের একটা বড় এলাকা আছে। সুতরাং সেক্ষেত্রেও আমাদের সচেতন হতে হবে, এমনটাই জানাচ্ছে এই ভূমিধসের যে নোডাল এজেন্সি গোটা ভারতবর্ষ জুড়ে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বিশেষ করে উত্তরাখণ্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর, আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, সিকিম, এই সিকিম এরিয়া, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, মানে খুব ল্যান্ডস্লাইড প্রোন বা রিস্ক প্রোন। কারণ অবভিয়াসলি এই জায়গাটা পুরো হিমালয়ান এই বেল্টগুলো, এগুলো কিন্তু আমাদের সাধারণ প্লেনল্যান্ডের মতো নয়। জিওলজির দিক দিয়েও একটু কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স। জিওলজির সঙ্গে এটা যেহেতু হিমালয় একটা খুব নতুন একটা পর্বত, আপনাদের কাছে সাধারণ ভাষায় বলতে গেলে এখনও হিমালয় কিন্তু উঠছে, প্রতি বছর 3 থেকে 4 সেন্টিমিটার উঠছে। আমাদের জিওলজির ভাষায় এটাকে আমরা বলি যে একদম নবীনতম পর্বতমালা, এবং এর জিওলজি, এর পাথর বা গঠনটা কিন্তু খুব শক্তপোক্ত নয়, সোজা কথা। ফলে কি হচ্ছে যে এ কিন্তু তৈরি হয়ে আছে স্লাইড হওয়ার জন্য। এই যে হোটেল বা ডিফারেন্ট যে কনস্ট্রাকশন হচ্ছে, এখানে আমার অনেক ফ্লোটিং পপুলেশনও থাকছে, যেটা কিন্তু আমার রিস্কটাকে বাড়িয়ে দিচ্ছে। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং তাতে কিন্তু এই ধরনের প্রাকৃতিক বিপদ
আরও অ্যাকসেন্চুয়েট হওয়ার চান্সেস রয়েছে। অতএব আমাদের আরও সাবধান হতে হবে, আমাদের কনস্ট্রাকশন ঠিক করে করতে হবে। আমাদের পাহাড়ের এরিয়াগুলোতে যেগুলো খুব ডেঞ্জারাস, সেই এরিয়ার কিন্তু ছাড়া যে অন্য এরিয়ায় থাকা যায় না তা না, সেটাকে খুঁজে বার করতে হবে। আমাদের ম্যাপের মধ্যেও যে জায়গাগুলো ইয়েলো কালার করা আছে সে জায়গাগুলোতে ল্যান্ডস্লাইড হবে না, কিন্তু সে জায়গাটার ওপরে যদি কোনো লাল জোন থাকে, কোনো সোর্স এরিয়া থাকে, তাহলে সেখানেও কিন্তু বাড়িঘরদর বেশি করে বাড়ানো যাবে না। বর্ষার মরশুমে এমনিতেও পাহাড়ের ধস নামে, এবারও তার ব্যতিক্রম হয়নি। अभी मैं नेशनल हाईवे 10 पर हूँ। 3 अगस्त को सेतीजोड़ा पर एक लैंडस्लाइड हुआ था, जिसकी वजह से ये रास्ता पूरी तरीके से बंद पड़ा हुआ था। जिला प्रशासन और NHIDCL की तरफ से ये रास्ता को खुलाने की कोशिश की जा रही है। এই ধস কি কখনো আরো মারাত্মক চেহারা নিতে পারে? উত্তরাখণ্ডের ছবি দেখার পর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। বিশেষজ্ঞদের মতে তিস্তা ও তার শাখা নদীর ওপর গত কয়েক দশকে একাধিক বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। কৃত্রিমভাবে জলের ধারা আটকে দেওয়ার ফলে তার চাপ বেড়ে যাচ্ছে। তিস্তা নদীর জল নদীর সীমানা পেরিয়ে রাস্তায় চলে আসছে সামান্য বৃষ্টি হলে। তার মধ্যে যে এই যে তিস্তা সেতু খোলা এবং তার খোলা, দুটি জায়গা হচ্ছে ধস প্রবণ এলাকা। এই ধস প্রবণ যখন জল পেরিয়ে আসছে তারপরেই শুরু হচ্ছে ধস, এবং ধসের ফলে শুধু ওই এলাকা নয়, আশপাশের রাস্তা পুরো কিন্তু বসে গেছে পুরো। সিকিমে 11টা হাইড্রো পাওয়ার প্রজেক্টের কাজ চলছে বা অপারেশনাল হচ্ছে। আমাদের ঠিক ওপরে তিস্তা বাজারের ওখানে স্টেজ 3 স্টেজ 4, তার থেকে একেবারে চুংথাং পর্যন্ত পরপর এই হাইড্রো পাওয়ার প্রজেক্টগুলো তৈরি করতে গিয়ে হিল স্লোপকে যেভাবে মডিফাই করা হয়েছে, আমার শৈশব থেকে আমি কখনো দেখিনি যে তিস্তা নদী তিস্তা বাজারের কাছে হাইওয়ের ওপরে উঠে এসছে। গত কয়েক বছর ধরে দেখছি, কারণ হচ্ছে তিস্তার ওই গভীর খাতটাও এমনভাবে ভরাট হয়ে গেছে দুপাশে ল্যান্ডস্লাইড হয়ে, ওগুলো যাচ্ছে কোথায়? যেহেতু আপনি চলার পথে একের পর এক বাধা তৈরি করেছেন, ওই কাকর বালি পাথর তো নিচের দিকে নামতে পারছে না, খাতটা ক্রমশ অগভীর হচ্ছে, ফলে জল উঠে এসে হাইওয়েকে ভেঙে দিচ্ছে অথবা তাকে প্লাবিত করছে, যার ফলে দেখবেন প্রত্যেক বছর সিকিম এবং কালিম্পং দার্জিলিং শিলিগুড়ির থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই পাহাড় কেটে চলছে রেলের টানেল তৈরির কাজ। দার্জিলিং পাহাড় নরম এবং ভঙ্গুর, এবং এই পাহাড় ফাটিয়েই সেবক থেকে রংপো পর্যন্ত রেল প্রকল্প চলছে, এবং পাহাড়ের মধ্যে যেভাবে পাঠানো হয়েছে তাতে পাহাড় আরও ভঙ্গুর হয়েছে। গত পরশু দিন 7 নম্বর টানেলের যে গার্ডওয়াল, সেই গার্ডওয়াল ধসে পুরো ভেঙে যায়। স্লোপ ফেলিয়ার তো ইটস এ ভেরি কমন থিং। এখানকার যে সেডিমেন্টসগুলো আছে ওগুলোতে ভিতরে যদি জল ঢুকে যায়, পোর্ট স্পেসগুলোতে এমনিতে যখন ড্রাই সিজনে এয়ার থাকে, যদি পোর্ট স্পেসগুলোতে জল ঢুকে যায় তার মানে প্রতিটা গ্রেইনের মধ্যে কন্ট্যাক্টটা লুজ করে যায়, দেয়ার বাই ইট স্লাইডস। তাহলে যে জায়গাগুলো বেশি ডিসাস্টার প্রোন ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করাই ভালো। কিন্তু কিছু কিছু সময় আমরা অ্যাভয়েড করতে পারি না, বিকজ রোডগুলোকে আমাকে ওই দিক দিয়েই যেতে হবে। সো ওই জায়গাগুলোতে এক্সট্রা কেয়ার নিতে হবে, সিম্পল। উত্তরবঙ্গে বেশিরভাগ রাস্তায় নদীর ধার বরাবর। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় আরো বেশি ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি এলাকায় উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু উন্নয়নের বিপুল ভার সামলাতে সেই জমি যথেষ্ট শক্তপোক্ত কিনা সেটা দেখে নেওয়াও একই রকম জরুরি। সতর্ক করছেন পরিবেশবিদরা, কারণ প্রকৃতি রুষ্ট হলে সমূহ বিপদ। রাজ্যের বিপদের আশঙ্কা থেকে এবার নজর রাখবো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা। ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একদা বন্ধু ট্রাম্পের এই আচরণে অস্বস্তিতে মোদী সরকার। ভারতের উপর প্রথমে 25% শুল্ক চাপিয়েছিল আমেরিকা, কিন্তু তারপরও ভারত রাশিয়ার থেকে খনিজ তেল কেনা বন্ধ না করায় আরো 25% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প, অর্থাৎ 50%, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। 27 আগস্ট থেকে এই ভয়ঙ্কর চড়া হারে শুল্ক ভারতের উপর কার্যকর হবে। ভারতীয় পণ্যের উপর আমেরিকার এই চড়া শুল্কের প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। আমেরিকা ভারতের থেকে দামি রত্ন, গয়না, কাপড়, সামুদ্রিক মাছ, গাড়ির যন্ত্রাংশ কেনে, সেই ব্যবসা বড়সড় ধাক্কা খেতে পারে। আমেরিকাকে কিছুদিনের মধ্যেই হয়তো ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, ফলে ওদের সে বিনিয়োগ কমবে। এই বিষয়গুলো ট্রাম্প আদৌ ভাবছেন কিনা, মানে এটাতে যে দেশের যারা ভেতরের উপভোক্তা তাদের প্রধান ক্ষতি, সেমি ফিনিশড গুড সেগুলো আমেরিকার বাজারে যায় এবং সেখান থেকে ফাইনাল গুডটা আমেরিকায় তৈরি হয়।
সেই পণ্যগুলোর উপরেও যদি দাম বাড়ে তাহলে ওখানে যে ফাইনাল গুডস তৈরি হতো তারও দাম বেড়ে যাবে, ফলে তাদেরও বাজার কিন্তু এফেক্টেড হবে। তা আমেরিকার ইনফ্লেশন 5-6% হয়ে গিয়েছিল ট্রাম্প আসার আগে, সেটা আরো বেড়ে যাবে, এটা নিশ্চিত। ভারতের উৎপাদিত দ্রব্য যা মূলত বোধহয় চামড়ার একটা বড় অংশ, চামড়া শিল্প, আমাদের গয়নাগাঠি, কেমিক্যালস, মেডিকেল গুডস, কেমিক্যাল, অনেক ধরনের কেমিক্যাল আমরা দিই, এগুলো আমরা ভীষণভাবে রপ্তানি করি ওদের ক্ষেত্রে। এই অংশ এবং জামা কাপড় এগুলোর ক্ষেত্রে তো একটা প্রভাব পড়বে, এর ক্ষেত্রে সেগুলোর দাম বাড়বে ওদের আভ্যন্তরীণ বাজারে। তার প্রভাব তাদের কি পড়বে এবং আমাদের কি পড়বে? হ্যাঁ, সরাসরি অবশ্যই আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে, সেই অর্থনীতির প্রভাব রাজনীতিকে প্রভাবিত করবেই। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন ভারত রাশিয়া থেকে তেল কেনার ফলে সেই টাকা ইউক্রেনে যুদ্ধ চালাতে কাজে লাগাচ্ছেন ভ্লাদিমির পুতিন, অর্থাৎ পরোক্ষে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে ভারত। পাল্টা মোদী সরকার কড়া অবস্থান নিয়ে বলেছে অন্য অনেক দেশ জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে একই পদক্ষেপ করছে, তা সত্ত্বেও বাড়তি শুল্ক আরোপের জন্য আমেরিকা বেছে নিচ্ছে ভারতকে, যা দুর্ভাগ্যজনক। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের একাংশ বলছেন ভারত যেভাবে বারবার বুঝিয়ে দিচ্ছে তারা আমেরিকার চাপে মাথা নত করবে না, তাতে ভবিষ্যতে আলোর দিশা দেখা যেতে পারে। 3-4 মাস ধরে যে ট্রাম্পের এই মনোভাবটা, এটা কিন্তু মানে মার্কেটে বোঝা যাচ্ছিল যে শুল্কটা বাড়ানো হবে। যতই আমরা বলছিলাম বাণিজ্য চুক্তি হবে, তাড়াতাড়ি চুক্তি করে ওটাকে কমানো হবে, কিন্তু ট্রাম্পের পরপর যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ততে আমরা বুঝতে পারছিলাম যে মার্কেটে এটা হতে চলেছে। এবং মার্কেটের মধ্যে আরবিআইও আছে, আরবিআই কিন্তু এটাকে ভেবে নিয়ে দেখবেন কালকে যে মনিটারি পলিসি কমিটির মিটিং ছিল তারাও খুব স্ট্র্যাটেজিক্যালি আর রেপো রেটটাকে কাট করেনি। তো মার্কেটে এটা অ্যাডজাস্টেড আছে এবং দেখবেন এই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা নর্মালি যেটা হয় তারা ভারতবর্ষ থেকে টাকা তুলে নিয়ে গিয়ে আমেরিকাতে ইনভেস্টমেন্ট করেন এবং এফআইআইএস এর একটা মানে খুব সেল আউট হতে থাকে। এবং আজকে লাস্ট কয়েক দিনের যদি আপনি পরিসংখ্যান দেখেন, এফআইআইএস যারা তারা যেমন বিক্রি করছেন, কিন্তু ডোমেস্টিক ইনভেস্টার্স যারা ইনভেস্টমেন্ট হাউস যেগুলো আছে, মিউচুয়াল ফান্ড হাউস আছে, তারাও কিন্তু ক্রমাগত কিনে যাচ্ছে এবং যার জন্য দেখবেন মার্কেটটা কিন্তু ক্র্যাশ করছে না, একটা মার্জিনাল একটা ডিপ আছে। তো আগামী দিনে এই ভোলাটিলিটিটা থাকবে, কিন্তু আমার মতে যে ওরকম আমরা কোনো সিগনিফিকেন্ট মার্কেট ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তো আমার মনে হয় সরকারের অল্টারনেটিভ অপশন খোঁজা উচিত, যে আমেরিকাতে যদি আমি বাণিজ্য না করতে পারি তাহলে আগামী দিনে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করতে হবে। কিন্তু এটা এত তড়িঘড়ি হবে না, এটা একটা সময় সাপেক্ষ এবং তাতে ওই এক্সপোর্ট হাউসগুলোতে কিন্তু আগামী কয়েকদিন খুব সংকটে কাটাতে হবে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেহেতু নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, মোদী ট্রাম্পকে বন্ধু বলে সম্বোধন করতেন। আমেরিকায় গিয়ে ট্রাম্পের হয়ে কার্যত ভোট প্রচারও করেছিলেন। নিজের রাজ্য গুজরাতে এনে তার নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে সংবর্ধনা দিয়েছিলেন। সেই ট্রাম্পই এখন যেভাবে সব দেশের মধ্যে থেকে শুধু ভারতকে আলাদা করে চিহ্নিত করে তার অর্থনীতির ওপর ভয়ঙ্কর চাপ ফেলতে চাইছেন, তাতে কার্যত অস্বস্তিতে নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে কংগ্রেস যেমন তাকে কটাক্ষ করছে, তেমনই ট্রাম্পের দাদাগিরির বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর বার্তাও দিয়েছে। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ট্রাম্পের 50% শুল্ক আরোপ অর্থনৈতিক ব্ল্যাকমেল, ভারতকে একটি অন্যায্য বাণিজ্য চুক্তিতে বাধ্য করার একটি প্রচেষ্টা। প্রধানমন্ত্রী মোদীর উচিত भारतीय जनगणेर स्वार्थ के तार दुर्बलतार चेये बेशी गुरुत्व न देवा। हमारी विदेश नीति की कमजोरी है, इसमें कोई शक नहीं है, लेकिन इसके बावजूद जो है हमें इसका डट के मुकाबला करना चाहिए। पूरा देश एक है, हमारे कई सेक्टर प्रभावित होंगे, टेक्सटाइल प्रभावित होगा, फार्मास्यूटिकल प्रभावित होगा, एग्रीकल्चर प्रभावित होगा, लेकिन हमें इसका डट के मुकाबला करना चाहिए। ट्राम्पेर शुल्क दादागिरिर प्रेक्षापटे बृहस्पतिवार देशेर स्वार्थेर प्रसंग टेने इंगितपूर्ण मंतब्य करेছেন प्रधानमंत्री नरेंद्र मोदी। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদীকে ঘুরিয়ে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন? পাল্টা বিরোধীরা প্রশ্ন করছে, ট্রাম্পের তীব্র ভারত বিরোধিতার পাল্টা কি সরাসরি মুখ খুলবেন প্রধানমন্ত্রী? যাদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিল আর যারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে 2019 সালে
আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল তাদের এই প্রশ্নটা করুন। 50% ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে। নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই। এ ভারত নতুন ভারত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান প্রজন্মের আধুনিক মানসিকতা নিয়ে এই প্রজন্মের চোখ দিয়ে দেখা সেই প্রধানমন্ত্রীর ভারত। এই ভারত মাথানো হবে, যারা এটা ভাবছেন তারা মূর্খামি করছেন। ভারতের রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার জেরেই যে ভারতকে তিনি শাস্তি দিচ্ছেন তা ইতিমধ্যে একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই অবস্থান যে ভারত ভালো চোখে নেয়নি, পাল্টা তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকও। এই প্রেক্ষাপটেই রাশিয়ায় পৌঁছেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, আমেরিকার সঙ্গে এই সংঘাতের মধ্যে চলতি বছরেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। We have got a very special relationship, a long relationship, and we highly value our strategic partnership. We have had high-level engagements, and these high-level engagements have contributed very substantially. We are very excited and delighted to learn about the visit of His Excellency the President of Russia. এই মাসের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কি আমেরিকার সঙ্গে ভারতের তীব্র সংঘাতের মধ্যেই চীন, রাশিয়া ও ভারত কাছাকাছি আসতে পারে? আমেরিকার বিরুদ্ধে তৈরি হতে পারে নতুন জোট? এবিপি আনন্দ।